অনেক পেশেন্ট বা হচ্ছে পেশেন্টের অ্যাটেন্ডেন্ট কমপ্লেন করে যে ডায়রিয়া হচ্ছে। আপনার নরম পায়খানা মানেই ডায়রিয়া না। আপনার যদি দিনে ৩ বার বা তার অধিক সময়ে পানির মতো পায়খানা যায়, আম, এবং হচ্ছে অথবা ঘন ঘন বারবার পায়খানা হয়, তাহলে সেটাকে আমরা ডায়রিয়া হিসেবে কাউন্ট করব। নরম বাথরুম যে কারো হতে পারে। ধরেন আপনার ২-৩ দিন বাথরুম হয়নি, তারপরে আপনার বাথরুম হলো, অনেক ক্ষেত্রে সেটা কষা হতে পারে, অনেক ক্ষেত্রে সেটা নরম বা পিচ্ছিল হতে পারে। আবার আপনার হচ্ছে কোনো কারণে আম, একবার বা একবার হচ্ছে দিনে একটু নরম, একটু পায়খানার সাথে একটু পানিও গেল, এটাকেই আমরা ডায়রিয়া হিসেবে কাউন্ট করব না। নানান কারণে হতে পারে এরকম, বা শিশুদের ক্ষেত্রে প্রায় সময় এরকম নরম স্যাঁতসেঁতে পিচ্ছিল জাতীয় বাথরুম হয়। তো বা হচ্ছে আপনার বাথরুম হচ্ছিল না, আপনি কোনো আম, ওষুধ খেলেন বাথরুম হওয়ার জন্য, সেক্ষেত্রেও তার পরবর্তী সময় একটু নরম পায়খানা হতে পারে, সেটা ডায়রিয়া নয়। তো ডায়রিয়া বলতে হচ্ছে একদম পানির মতো পায়খানা হবে, দিনে ৩ বার বা তার অধিক হবে, অথবা বারবার ঘন ঘন ২৪ ঘন্টার মধ্যে বারবার এরকম পানির মতো যেতে থাকবে, তাহলে সেটা হচ্ছে অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া। আর যদি হচ্ছে গিয়ে সেই মানে হচ্ছে পানির পায়খানার সাথে একটু আমাশা যায়, বা অনেক ক্ষেত্রে হচ্ছে একটু ব্লাড যায়, তাহলে সেটা আমরা ডিসেন্ট্রির পর্যায়ে নিয়ে যাই। তো কারণ ট্রিটমেন্টের ধরন প্রতিটার আলাদা। আবার হচ্ছে কলেরা যদি হয়, সেক্ষেত্রে আবার চিকিৎসার ধরন আলাদা। আপনার ডায়রিয়ার সাথে অনেক সময় বমি থাকতে পারে, অনেক সময় পেটে তীব্র ব্যথা থাকতে পারে, অনেক সময় জ্বর থাকতে পারে। আবার এর কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র পানির মতো পায়খানা হচ্ছে বারবার, বা দিনে ৩ থেকে ৪ বার, ৬ বার। তখন আমরা কি করব? যদি শুধুমাত্র আপনার পায়খানা শুরু হয়, সেটা হতে পারে আপনার খাদ্যনালীর কোনো জীবাণু দিয়ে আক্রমণ হওয়ার কারণে, অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিস বলি আমরা সেটাকে, অথবা কোনো খাবারের অ্যালার্জির কারণে, অনেক ক্ষেত্রে ফুড পয়জনিং হয়, সেটার কারণে আপনার ডায়রিয়া হতে পারে, সাথে বমি থাকতে পারে, পেট ব্যথা থাকতে পারে, অথবা হচ্ছে আপনার যে কোনো কারণেই হচ্ছে কোনো ভাইরাল রিজনে, অথবা কোনো ব্যাকটেরিয়া না ব্যাকটেরিয়ার টক্সিনের কারণে, মানে অনেক সময় থাকে না ব্যাকটেরিয়া কোনো কিছু আপনার শরীরে ঢুকেছিল, তার খোলসটা ফেলে দিয়ে গেল, সেটা এক ধরনের বজ্র পদার্থ, সেই কারণেই হচ্ছে গিয়ে আপনার একটা ডায়রিয়া হচ্ছে, পানির মতো বের হচ্ছে। তো সেই ক্ষেত্রে প্রথম কাজ, সেটা আপনি বড় হন বা শিশু হন, যেই হোক, প্রথম কাজ হচ্ছে খাবার স্যালাইন খেতে হবে। খাবার স্যালাইনটা অনেক ক্ষেত্রেই হচ্ছে গিয়ে বানানোর পদ্ধতিটা ভুল হবার কারণে উপকার তো হয় না, বরং ক্ষতি হয়। কারণ খাবার স্যালাইনে যে উপাদানগুলো থাকে, সেটা আমি আপনার উপকারের জন্য দিচ্ছি, তো পরিমাণ বা মানে হচ্ছে গিয়ে নিয়মটা যদি সঠিকভাবে বানানো না হয়, তাহলে সেটা আসলে অনেক ক্ষেত্রে মানে হচ্ছে হাইপোটোনিক হয়ে ক্ষতির কারণ হতে পারে শরীরের জন্য। তো এটা কি করতে হবে? ১ প্যাকেট ওটস স্যালাইন আধা লিটার পানিতে মিশিয়ে আপনি খাবার স্যালাইনটা বানাবেন, এবং সেটা আপনার ১২ ঘন্টা পর্যন্ত ভালো থাকবে। ৬ মাস বয়সের পর থেকে রাইস স্যালাইন খাওয়ানো যেতে পারে, যেটা হচ্ছে রান্না করে জাল দিয়ে করা হয়, সেটা হচ্ছে ৬ ঘন্টা পর্যন্ত ভালো থাকে, ৬ ঘন্টার মধ্যে আপনি খাওয়াতে পারবেন। আর এটা হচ্ছে কিভাবে খাওয়াবেন? আপনার প্রতিবার পাতলা পায়খানার পরই আপনি ১ প্যাকেট করে খাবার স্যালাইন খাবেন, অ্যাডাল্ট। আর বাচ্চাদের ক্ষেত্রে ২ বছরের নিচে প্রতিবার পায়খানার পরে ১০ থেকে ২০ চামচ, এবং ২ বছর বয়সের পর থেকে প্রতিবার পাতলা পায়খানা করার পরে ২০ থেকে ৪০ চা চামচ খাবার স্যালাইন খাবে। এটা হচ্ছে খাবার স্যালাইন খাওয়ার নিয়ম। যদি আপনার একদম তীব্র পাতলা পায়খানা হয়, মানে কন্টিনিউয়াস, মানে হচ্ছে ১ সেকেন্ডের বিরতি নেই এরকম ভাবে, মানে যেটাকে আমরা কাউন্ট করতে পারি না 6 to 8 টাইমস, যেটা হচ্ছে সেভারেল টাইমস, এবং সাথে যদি আপনার ভমিটিংও থাকে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই শুধুমাত্র খাবার স্যালাইন দিয়ে আম, মানে হচ্ছে গিয়ে শরীরের এই পানির অভাবটা দূর করা যায় না। সেক্ষেত্রে অনেক সময় শিরাপথেও কলেরা স্যালাইন বা অন্যান্য স্যালাইনও দেয়া লাগতে পারে, নর্মাল স্যালাইন, যে সেটা আসলে রোগীর সমস্যা বুঝে ব্যবস্থা। ডায়রিয়াটা আসলে একটা উপসর্গ মাত্র, এটা আসলে রোগ হিসেবে ধরবো না আমরা, এটা একটা রোগের একটা সিমটম যে আপনার এই রোগটা হয়েছে।
কিন্তু ডায়রিয়াতে আমাদের সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে শরীর থেকে এই যে পানি বের হয়ে যায়, লবণ বের হয়ে যায়। এই পানি শূন্যতার কারণে, এই লবণের অভাবের কারণে আমরা যদি মানে অনেকটা এরকম ব্লাড ফর ব্লাড, আপনার শরীর থেকে রক্ত বের হয়ে গেলে আপনাকে রক্ত ভরতে হবে। তো ঠিক ডায়রিয়ার ক্ষেত্রে আপনার শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে, লবণ বের হয়ে যাচ্ছে, আপনার শরীরের মধ্যে সেই জিনিসটাই ঢুকাইতে হবে। মানে যেই জায়গা খালি হয়ে যাচ্ছে সেই বালতিটা ভরাট করে দিতে হবে। কারণ আপনি যদি সেটা সঠিক সময়ে ভরাট না করেন, এই খালি হতে হতে এক সময় সেটা শূন্য হয়ে যাবে এবং আপনার মানে হচ্ছে গিয়ে ব্লাড প্রেশার ফল করে, ব্লাড ভলিউম ফল করে, এইটার কারণে হাইপোভলিউমিক শক হয়ে অনেক সময় মৃত্যুর কারণ হতে পারে। শুধুমাত্র এই ডায়রিয়ার কারণে যে পানি শূন্যতা হয়। অসাধারণ মাহফুজ, ধন্যবাদ জয়েন করার জন্য। তো এই পানি শূন্যতা বা ডিহাইড্রেশন থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে তরল জিনিসটাই বেশি এই সময় দিতে হবে। আমি এই প্রথম একটু মানে হচ্ছে আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি যে এই যে পানি শূন্যতার বিষয়টা আপনি কিভাবে বুঝতে পারবেন। যারা শিশু আছে সেক্ষেত্রে তার অ্যাটেন্ডেন্সরা, মা বাবা আপনারা দেখে বুঝতে পারবেন। দেখবেন যে চামড়া শুষ্ক হয়ে গেছে, চোখ একদম ফ্যাকাশে হয়ে গিয়েছে, মনে হচ্ছে চোখে কোনো পানি নাই। তারপর হচ্ছে জিহ্বা, হাত দিয়ে দেখবেন যে একদম ড্রাই। এই যে আমাদের জিহ্বায় হাত দিলে যেমন একটা ভিজা ভিজা লাগে, স্যালাইভা, এটা নর্মাল। কিন্তু সেক্ষেত্রে পানি শূন্যতার কারণে এই জিনিসগুলো পুরো ড্রাই হয়ে যায়। স্কিন, এই চামড়া ধরে এভাবে আপনি যদি এই জায়গার চামড়া এইভাবে ধরেন, দেখবেন যে চামড়া উঠে চলে আসতেছে, মানে তার নিচে মানে হচ্ছে গিয়ে সহজে উঠাইলেন চলে গেল এরকম। তো বড়দের ক্ষেত্রেও সেম, আপনারা নিজেরা বুঝতে পারবেন এবং প্রচুর তৃষ্ণা পাবে, পিপাসা লাগবে। এই সমস্যাগুলো যদি হয়, চোখ খসখস করবে, কারণ চোখে পানি পানি শূন্যতা, এই যে চোখ দেখে আমরা বুঝতে পারবো, আমরা ডাক্তাররা বুঝতে পারি ডিহাইড্রেশনের সিমটম যেগুলো আমরা মানে সাইন যেগুলো আমরা দেখি, আমরা এই জিনিসগুলো দেখে যে রুগী কোন লেভেলে ডিহাইড্রেশন মানে পানি শূন্যতায় ভুগছে, মাইল্ড লেভেল, মডারেট না সিভিয়ার, সেই অনুযায়ী আপনার স্যালাইনের ধরনটাও ডিফারেন্ট হয়। তো আপনাকে এই পানি শূন্যতা মানে আমার চোখ খচখচ করা, জিহ্বা শুকিয়ে যাওয়া, এই লেভেলে আপনাকে যেতে দেওয়া চলবে না। আপনার ডায়রিয়া শুরু হলো মাত্রই আপনি সাথে সাথে বা ফার্মেসি থেকে খাবার স্যালাইন কিনে আনবেন অথবা রাইস স্যালাইন এনে জাল দিবেন, আপনি খাওয়া শুরু করে দেবেন। এছাড়া এই খাবার স্যালাইনের পাশাপাশি ডাবের পানি খাবেন। তারপরে হচ্ছে ভাতের মাড়, সেখানে একটু লবণ মিশিয়ে খেতে পারেন। কাঁচকলার স্যুপ খেতে পারেন। এই জাতীয় তরল খাবারগুলো আপনি বেশি বেশি খাবেন এই সময়ে। আচ্ছা, ফলের জুস নিষেধ, ফলের জুস খাওয়া যাবে না। একে তো আপনার ডায়রিয়া, সেক্ষেত্রে এই ধরনের খাবারগুলো আরও গ্যাসের প্রবলেম করবে, আপনার খাদ্য নালীটা যেটা অলরেডি ইমব্যালেন্সড অবস্থায় আছে সেখানে আরও ডিস্টার্ব করবে। তো ফলের জুস, ফল নিষেধ। অনেক ক্ষেত্রে আমরা দুধ বা দুধ জাতীয় খাবার বা দুধের তৈরি খাবারটাও এই সময় একটু নিষেধ করি। শুধুমাত্র শিশুদের ক্ষেত্রে, যে সব শিশুরা বুকের দুধ খায় তারা সেই বুকের দুধটা চালিয়ে যাবে। সেটা হচ্ছে 6 মাসের কম বয়সী শিশু তো মাস্ট ব্রেস্ট ফিডিং, এবং তার উপরে যে শিশুরা বুকের দুধ খাচ্ছে সেই শিশুদের বুকের দুধ মানে হচ্ছে যত তার চাহিদা তাকে সেটা দিয়ে যেতে হবে। এই সময় বুকের দুধ বন্ধ করা যাবে না। ঠিক আছে? তো তরল খাবার বললাম, এর পাশাপাশি আপনি সব ধরনের পুষ্টিকর খাবার খাবেন। স্পেসিফিক আমি কিছু খাবার মেনশন করে দিচ্ছি, যেমন হচ্ছে আলু ভর্তা, কাঁচা কলার ভর্তা, জাউ ভাত, নরম ভাত, স্যুপ খাবেন। স্বাভাবিক মুরগি, মাছ সবই আপনি খেতে পারবেন। তারপরে হচ্ছে আপনি টক দই, এই জাতীয় খাবারগুলো এই ডায়রিয়া চলাকালীন সময়ে বেশি খাবেন। আদারওয়াইজ সব স্বাভাবিক খাবার খাবেন। ফাইবার মানে আঁশ জাতীয় খাবারটা একটু কমিয়ে আনবেন, কারণ নর্মালি আমরা আঁশ জাতীয় খাবারটা হচ্ছে কোষ্ঠকাঠিন্যে যে খাবারগুলো অ্যাডভাইস করি, আমার কোষ্ঠকাঠিন্যের একটা ভিডিও আছে, সেটা একটু দেখে নেবেন। তো সেই খাবারগুলো একটু কমিয়ে আনবেন, যেমন হচ্ছে বীজ জাতীয় মানে খাবার, তারপর হচ্ছে গিয়ে শস্য জাতীয় খাবার, এই দুগ্ধ জাতীয় খাবার, এই খাবারগুলো একটু এই সময় একটু কম খাবেন। ফলের রস এইগুলো একটু কম খাবেন। আচ্ছা, তো আমি খাবারের বিষয়ে বললাম, লিকুইডের বিষয়ে বললাম, স্যালাইন সব কিছু বললাম। এবার কিছু ইম্পর্টেন্ট ওষুধের নাম আমি বলে দিব, যেগুলো আপনারা ভুল করেন বা অনেক সময় খান না, কিন্তু এই সময়টায় শিশু এবং বড় প্রত্যেকের এই ওষুধগুলো খাওয়া উচিত। যেমন প্রথমে বলবো আমি জিঙ্ক ট্যাবলেটের কথা। বাচ্চাদের ক্ষেত্রে আপনি জিঙ্ক সিরাপ কিনে নেবেন। 6 মাসের কম বয়সীদের আধা চামচ করে একবেলা দিবেন, আর 6 মাসের বেশি বয়সীদের
আধা চামচ করে 2 বেলা দিবেন। 1 বছরের পর থেকে আপনি 1 চামচ করে 2 বেলা দিবেন। আর বড়দের ক্ষেত্রে জিঙ্ক ট্যাবলেট 2 বেলা একটা একটা করে খাবে 2 সপ্তাহ। কারণ জিঙ্কের এই ডায়রিয়ার সময়ে জিঙ্কের যে উপকারিতা সেটা মানে হচ্ছে অসাধারণ। তো খাবার স্যালাডের পাশাপাশি জিঙ্ক ট্যাবলেট, এর বাইরে আমি একটু প্রোবায়োটিক সাজেস্ট করব। এটার খুব একটা যে রোল তা না, আবার অনেক ক্ষেত্রে এটার মানে হচ্ছে উপকারও হয়। যেহেতু এটা হচ্ছে আপনার খুব একটা ক্ষতির কারণ হবে না, সে তো আপনি খেতে পারেন যদি আপনার এটা প্লাস পয়েন্ট হয়। তো সেটা আমি নামও বলে দিচ্ছি। এন্টারো জার্মিনা স্যাশেট পাওয়া যায়। বাচ্চাদের ক্ষেত্রে এই স্যাশেটটা অর্ধেকটা হচ্ছে গিয়ে একবার করে খাওয়াবেন, এরকম টানা 5 দিন। আর বড়দের ক্ষেত্রে একটা স্যাশেট সকালে একটা স্যাশেট রাতে, এরকম করে 5 দিন। অনেকে স্যাশেট না পেলে আপনি ক্যাপসুল খেতে পারেন। যেমন অনেক ভালো ভালো কোম্পানির প্রোবায়োটিক আছে, গুড গাট, এটা আপনি খেতে পারেন 2 বেলা, এরকম 5 দিন করে। এগুলো হচ্ছে ডায়রিয়ার নর্মাল চিকিৎসা। যদি এটা ভাইরাস দিয়ে হয় অথবা ব্যাকটেরিয়াল টক্সিন দ্বারা ডায়রিয়াটা হয়, সেটা আপনার 5 থেকে 7 দিনে আপনি সম্পূর্ণ ভালো হয়ে যাবেন। কিন্তু আপনি যদি দেখেন 2 দিন বা 3 দিনের মধ্যে আপনার তেমন কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়। যদি ভাইরাস দিয়ে হয় সেক্ষেত্রে তো আসলে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। আমরা কি করি, আমরা ফার্মেসির দোকানে গেলে অনেক ক্ষেত্রে ডায়রিয়া যখন বেশি হয়, ফার্মেসির দোকানে গিয়ে আমরা যখন বলি যে আমাকে ডায়রিয়ার ওষুধ দেন, লো পেরামাইড জাতীয় একটা ওষুধ দেয়, যেটাকে আমরা অনেকেই চিনি ইমোটিল জাতীয় ওষুধ। সেটা হচ্ছে আমরা খেলে, হ্যাঁ, সাময়িক অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে ডায়রিয়া বারবার যে ফ্রিকোয়েন্সিটা সেটা কমিয়ে দিল ইমোটিলটা খেলে, কিন্তু এটার সাইড ইফেক্টও আছে। অনেক ক্ষেত্রে ইমোটিল ওষুধটা খেলে আপনার ডায়রিয়া তো কমবেই না, কিন্তু প্যারালাইটিক আইলিয়াস হয়ে যেতে পারে, মানে আপনার খাদ্যনালীতে আরও তীব্র সমস্যা হয়ে যেতে পারে। তো সব চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ধরনের লো পেরামাইড জাতীয় ওষুধ খাওয়া যাবে না। আবার হচ্ছে অনেকের ক্ষেত্রে বমি থাকে, বমি ভাব থাকে, সেক্ষেত্রে হচ্ছে গাট মোটিলিটি বাড়ায় এই জাতীয় ওষুধ অনেক সময় ফার্মেসির দোকানদার দিয়ে দেয়, কিন্তু এটা খাওয়া যাবে না। বমির ক্ষেত্রে আমরা মানে হচ্ছে গিয়ে অর্নেনসেট্রন জাতীয় সিরাপ বাচ্চাদের বা বড়দের ক্ষেত্রে ট্যাবলেট, যেটা আমরা অনেক কিছু নামেই পাওয়া যায়, যেমন হচ্ছে ইমিস্টেট নামে পাওয়া যায়, অর্নেনসার নামে পাওয়া যায়, এরকম নানান নামে পাওয়া যায়। 8 মিলিগ্রাম বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ, সেটা হচ্ছে 3 বেলা করে খাবে। বড়রা ট্যাবলেট খাবে 3 বেলা খাওয়ার আগে, এবং শিশুদের ক্ষেত্রে আমরা হচ্ছে বয়স এবং ওজন অনুযায়ী ডোজটা ফিক্সড করে দেই। এর বাইরে কোনো ধরনের অ্যান্টি আলসারেন্ট জাতীয় ওষুধ যেমন ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল গ্রুপের ওষুধ এই সময়ে খাওয়া যাবে না। এগুলো হচ্ছে ডায়রিয়ার তীব্রতা অনেক সময় বাড়িয়ে দেয়। তো এই জাতীয় ওষুধগুলো এই সময় অ্যাভয়েড করতে হবে। মনে হবে যে গ্যাস হচ্ছে, যেমন ফুড পয়জনিংয়ের ক্ষেত্রে অনেক সময় মনে হয় যে গ্যাস হচ্ছে ডায়রিয়ার পাশাপাশি, তো সেক্ষেত্রে ফার্মেসির দোকানদার অ্যান্টি আলসারেন্ট ওমিপ্রাজল দিয়ে দেয়, কিন্তু সেটাতে দেখা যায় যে মোটিলিটিটা বেড়ে আরও এটা তীব্রতা বেড়ে যায়। আচ্ছা, তো এগুলো গেল কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না। এবার আমি শর্ট করে কিছু চিকিৎসার বিষয়ও বলে দিব, যাতে আপনাদের হেল্প হয়। আসলে মানে হচ্ছে আপনাদের যে কোনো সমস্যায় ফার্মেসির দোকানদারের উপর নির্ভর করে বা হচ্ছে যে কোনো ডাক্তার নামধারী লোকাল চিকিৎসকের উপর নির্ভর করার থেকে একজন এমবিবিএস ডক্টরের উপরে যদি আপনি নির্ভর করেন বা তার কাছ থেকে আপনি চিকিৎসাটা নেন, সেটা আমি মনে করি আপনার জন্য বেশি উপকার হবে। কারণ হয়তো আপনি দেখা গেল যে এই দুইটা ট্যাবলেট এনে খেলেন, আপনি কোর্স কমপ্লিট করলেন না বা সাময়িক আরাম পেলেন, পরবর্তী সময়ে দেখা গেল এটা আপনার কাজ হচ্ছে না, আরো তীব্র কোনো মানে জটিলতা দেখা দিচ্ছে। তো যখনই আমাদের শরীরটা কে আমাদের রেসপেক্ট করতে হবে। তো যে কোনো কিছু বা পূর্বের ওষুধ, পূর্বের প্রেসক্রিপশন দেখে দেখে বা আরেকজন কি করেছিল, আরেকজন কি খেয়েছিল, এইভাবে জিজ্ঞেস করে করে করার থেকে আমাদের মানে যার নলেজ আছে এমন কারো কাছ থেকে আসলে আমাদের মানে যার যে বিষয়ে নলেজ, আমি এখন ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে তো মেডিসিন জিজ্ঞেস করলে আমার হবে না। সে তার যে বিষয়ে সে ইঞ্জিনিয়ার, তাকে ওই বিষয়ে জিজ্ঞেস করতে হবে। ঠিক তেমনি ডাক্তারের কাছে মেডিসিনের নলেজ আছে, তাকে চিকিৎসা বিষয়ের নলেজটা একজন এমবিবিএস ডাক্তারের কাছ থেকেই নিতে হবে।
এটা আসলে মানে বলার উদ্দেশ্য। এবার আমি কিছু মেডিসিন বলে দিব একদম শর্ট করে। আমি হচ্ছে নামগুলো এজন্য বলছি যাতে আপনারা মিসগাইড না হন। কিন্তু আমি সাজেস্ট করব শিশুদের ক্ষেত্রে অবশ্যই ডোজটা চিকিৎসকের পরামর্শ নিয়ে দেবেন, কারণ বয়স এবং ওজন অনুযায়ী যদি ওভারডোজ হয়ে যায় তাহলে শিশুর জন্য ক্ষতির কারণ। আর অ্যাডাল্টের ক্ষেত্রে রোগটা সঠিকভাবে মানে ডায়রিয়ার কারণটা বের করে তারপরে যদি আমরা মেডিসিনটা দিই তাহলে সেটা বেশি উপকারী। কারণটা না জেনে যে কোনো একটা মেডিসিন খেয়ে ফেললেন, দেখা গেল ওইটা তো রেজিস্টার্ড হয়ে গেল আপনার বডিতে, পরবর্তী সময়ে ওই ওষুধটা আর কাজই করছে না। আচ্ছা, অ্যাডাল্টের ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে আপনার যদি খুব এরকম সিভিয়ার ডায়রিয়া হয়, যদি এডি প্রবলেম থাকে মানে সাথে বমিও থাকে, আপনি অনেক ক্ষেত্রে আমরা অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট সাজেস্ট করি। 2টা ট্যাবলেট 500 মিলিগ্রামের একসাথে খেয়ে নেবেন এবং পরবর্তী 3 দিন রাতে একটা করে খাবেন। এটা অনেক ক্ষেত্রেই উপকার দেয়। ফার্মেসির দোকানে গেলে ম্যাট্রোনিডাজল জাতীয় ওষুধ হলুদ হলুদ ট্যাবলেটগুলো ধরায় দেয়, কিন্তু আপনার যদি ওই লাইনের কোনো সমস্যাই না থাকে পেটে, তাহলে আপনি বাড়তি একটা বর্জ্য পদার্থ কেন খাবেন? মেট্রোর মানে উপকারিতা আছে, যেটা হচ্ছে আমরা যদি এটা প্রোটোজোয়াল ডায়রিয়া হয়, যেটা অনেক ক্ষেত্রে 2 সপ্তাহের বেশি সময় ধরে হয়, অথবা অনেক ক্ষেত্রে আমরা কাভারেজ হিসেবে দিয়ে থাকি সিপ্রো এবং মেট্রোর কম্বিনেশন, সিপ্রোফ্লক্সাসিন এবং মেট্রোনিডাজল জাতীয় গ্রুপের একটা কম্বিনেশন দিই আপনাকে ডাবল কাভারেজ হিসেবে। এটা শুধুমাত্র চিকিৎসক ডিসিশন নিতে পারেন আপনাকে কি কাভারেজ দিবে। সিপ্রোটা যেটা 500 মিলিগ্রামের 2 বেলা, মেট্রোটা হচ্ছে 500 মিলিগ্রামের 3 বেলা। এটা হচ্ছে আমরা 5 থেকে 7 দিনের একটা কোর্স দিই। অনেক ক্ষেত্রে মানে এগুলো কিছুই দেই না আমরা। যদি আপনার ডায়রিয়া হয়, আপনার ডায়রিয়ার ধরনটা আপনার কাছ থেকে আমরা হিস্ট্রি নিব, ধরন বুঝে সব হিস্ট্রি নিয়ে এর ব্যাকগ্রাউন্ডটা জেনে তারপর আমরা অনেক সময় নিটাজক্সাইড নামেও একটা ওষুধ আছে, সেটা একটা ম্যাজিক। হ্যাঁ, আমার এমন অনেক পেশেন্ট আছে শুধুমাত্র এই ম্যাজিক ট্যাবলেটটা দিয়ে আমি তাকে ট্রিটমেন্ট করেছি এবং খুবই ভালো রেজাল্ট পেয়েছি। আমার খুবই পছন্দের একটা মেডিসিন এটা, কিন্তু এটা সবার ক্ষেত্রেই যে কাজ করবে ব্যাপারটা এরকম নয়। সোহেল রানা, ওয়েলকাম। আচ্ছা, তো এই তো আমি কিছু মেডিসিনের নামও আপনাকে সাজেস্ট করে দিলাম, তবে সবার আগে হচ্ছে পানি শূন্যতা হতে দেওয়া যাবে না। স্যালাইন, ডাবের পানি, ভাতের মার, কলার স্যুপ, লিকুইড মুরগির মানে হচ্ছে গিয়ে মুরগির স্যুপ, মানে তরল খাবার যত বেশি আপনি ইনটেক করতে পারেন অত আপনার এই ডায়রিয়া সমস্যাটা ভালো হবে। আর এর বাইরে ধরেন আপনার যদি সিভিয়ার লেভেলে ডিহাইড্রেশন হয়, আপনি কিছুই খেতে পারছেন না, আপনি স্যালাইন খেলেও সেটা বমি করে ফেলে দিচ্ছেন, কন্টিনিউয়াস পারসিস্টেন্ট ডায়রিয়া হচ্ছে, 24 ঘন্টা 48 ঘন্টা হয়ে গিয়েছে, কন্টিনিউয়াস ভমিটিং হচ্ছে, তীব্র পেট ব্যথা হচ্ছে, আপনার ড্রাউজিনেস হচ্ছে, মাথা ঘুরিয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে কনফিউশন হচ্ছে, মানে আবোল তাবোল বলছেন, যেটা হচ্ছে লবণের ঘাটতির কারণ হয়। এই ধরনের কোনো সমস্যার দিকে যদি রোগী যেতে থাকে তাহলে সাথে সাথে তাকে হসপিটালাইজড করতে হবে। যে কয়টাই আমি সিমটম বললাম তার যে কোনো একটাও যদি উপস্থিত থাকে সাথে সাথে হসপিটালে ভর্তি করে তারপর আমরা হচ্ছে কিছু পরীক্ষা নিরীক্ষা করি, পায়খানা পরীক্ষা করি, রক্ত পরীক্ষা করি, আলট্রাসোনোগ্রাম করি, করে তারপরে কারণটা ডায়াগনোজ করে। অনেক ক্ষেত্রে ক্রিমের জন্য ডায়রিয়া হয়, অনেক ক্ষেত্রে আপনি হয়তো অন্য কোনো রোগের জন্য কিছু ওষুধ শুরু করেছেন, সেই ওষুধের সাইড ইফেক্ট হিসেবেও ডায়রিয়া হয়। তাহলে আপনাকে আপনার সঠিক হিস্ট্রিটা ডক্টরই কোশ্চেন করবে, ফার্মেসির দোকানদার নিশ্চয়ই আপনাকে কোশ্চেন করবে না, তার কারণ তার এই নলেজে নেয় যে অন্য কোনো ওষুধ কি আপনি আগে থেকে খাচ্ছেন কিনা যেটার কারণে ডায়রিয়া হতে পারে। এবং অনেক ওষুধ আছে যেগুলোর কারণে ডায়রিয়া, যেমন অনেকে ব্রণের চিকিৎসার জন্য ক্লিন্ডামাইসিন ক্লিনডেক্স ক্যাপসুল খাচ্ছে, প্রথম দিন খেলো, দ্বিতীয় দিন থেকে তার ডায়রিয়া শুরু হয়ে গেল, সে বুঝতেই পারছে না কেন ডায়রিয়া হচ্ছে, আসলে এটার এই এই ওষুধের সাইড ইফেক্ট হিসেবে ডায়রিয়া হচ্ছে। তো এরকম অনেক মানে মেডিসিনের সাইড ইফেক্টেও ডায়রিয়া হতে পারে। তো ডায়রিয়ার বিষয়ে আমি সবচেয়ে বেশি যেটা সচেতন করব, পানি শূন্যতার কারণে হাইপোভলিমিক শক হয়ে ব্লাড প্রেশার ফল করে যাতে আপনি আইসিইউগামী না হন। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। আপনার বা আপনার পরিচিত আপনার ঘরের যে কেউ, শিশু হোক বা বৃদ্ধ হোক বা মিডল এজড হোক, যে হোক, সবার আগে খাবার স্যালাইন, খাবার স্যালাইন, খাবার স্যালাইন, অথবা ডাবের পানি, ভাতের মার, যা আপনার কাছে আছে বেশি বেশি পানি খাওয়াবেন, কারণ অনেক প্রস্রাব হতে হবে। এই সময়ে প্রস্রাবের পরিমাণটা যত ভালো হবে আপনার ডায়রিয়ার ইমপ্রুভমেন্টের চান্স তত বেশি, কারণ আপনার শরীরে পানি শূন্যতা হলে আপনার প্রস্রাব বন্ধ হয়ে যাবে, প্রস্রাব বন্ধ হয়ে গেলে আপনার হার্ট এবং কিডনির উপরে চাপ পড়বে, আপনার দুইটা মানে ভাইটাল অর্গান, ইম্পর্টেন্ট অর্গান যদি অ্যাটাক হয় আপনার ব্রেইনে অ্যাটাক হবে এবং তার পরবর্তী ধাপটা খুবই ক্রিটিক্যাল।
আচ্ছা, যেটা আমরা ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে প্রচুর দেখি, ওই সময় খেতে পারে না, বমি হয়, তারপর ডায়রিয়া হয়, আর ইগনোর করি আমরা, ঘরে বসে থাকি। তারপর পানি শূন্যতার কারণে রোগীগুলো শকে চলে যায় এবং মৃত্যু ঝুঁকি হয়। আচ্ছা, তো আমি ডায়রিয়া বিষয়ে অনেক কিছু বললাম, আপনাদের ইভেন মেডিসিনের নামও বলে দিলাম। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। আচ্ছা, আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে দিব। আমার যে ফেসবুক পেজটা, যেখানে আমি হচ্ছে সবারই আপনাদের একটা ফেসবুক আইডি আছে, আমারও এটা আসলে আইডি পেজই বলা যায়, যেটা আমার 18-19 সালে থেকে আর কি চালু এই পেজটা। তো ওই সময় আসলে আমি খুব অ্যাক্টিভ ছিলাম। মানে হচ্ছে আমার তখন খুবই মানে হচ্ছে আমার বেবি ছিল না। তো আমি একা মানুষ, খুব ব্যস্ত। আমি রাত 11টা পর্যন্ত, মানে আমার অফিসের পরের সময় আমি রাত 11টা পর্যন্ত চেম্বার করতাম। তো আমার খুব বিজি শিডিউল ছিল। তারপরও ফাঁকে ফাঁকে আমি পেজে অ্যাক্টিভ থাকতাম এবং সেখানে অ্যাজ ইউজুয়াল আমার পার্সোনাল লাইফের ভিডিওর পাশাপাশি এরকম চিকিৎসা রিলেটেড ভিডিওগুলো আমি পোস্ট করতাম। তো 2020 মানে 2020 পর্যন্ত আমি খুবই অ্যাক্টিভ ছিলাম আমার পেজে। তখন আমি আমার যে চেম্বার গুলো ছিল, ইভেন আমার ঢাকার বাইরের প্র্যাকটিস আরও বেশি হাই ছিল। যেহেতু আমার কোনো মানে মানে এত অন্য কোনো ব্যস্ততা ছিল না, তো স্বাভাবিক আমি চাকরি আর হচ্ছে চেম্বার, আমার নিজের কিছু মি টাইম, এই তো। তো তো তখন আমি আমার যে ভিজিটিং কার্ডগুলোর ছবি তুলে তুলে আপনাদেরকে দিতাম। অনেকে এমন আছে, আমার আমার হবিগঞ্জের অনেক পেশেন্ট যারা পরবর্তী সময় আমাকে ঢাকার চেম্বারে সিরিয়াল নিয়ে দেখিয়েছে। আসলে এটা তো আসলে রুগীদের ভালোবাসা তৈরি হয়ে যায়। আপনি ধরেন কাউকে চিকিৎসা দিয়েছেন, প্রথমবার এসছে সে আপনার প্রতি এতটা টান তৈরি হয়ে গেল। আর আমি যেহেতু মেডিসিনের ডক্টর, দেখা গেলো একটা হাইপার টেনশনের রুগী, একটা কিডনির রুগী, একটা ডায়াবেটিসের রুগী, বা তার যে কোনো সমস্যা নিয়ে আসলো, মানে হচ্ছে পরবর্তীতে তার যে কোনো ধরনের তার বা তার পরিবারের সমস্যা নিয়ে আমার কাছে চলে আসে। এটা আসলে একটা ভালো কমিউনিকেশন তৈরি হয়ে যায়। ইভেন সে অন্যদেরকেও রেফার করে যে ওই ডক্টরের কাছে যেতে পারেন। তো এরকম আমি আগে আমার চেম্বারের অ্যাড্রেস, ভিজিটিং কার্ড সবকিছু দিয়ে দিতাম। 2020-এ ডিসেম্বর, মানে হচ্ছে নভেম্বর পর্যন্ত আমার আমি হচ্ছে গিয়ে আমার প্র্যাকটিসগুলো মানে খুবই ভালো ছিল। কিন্তু আমার মা যখন অসুস্থ হয়, তাকে সপ্তাহে 3 দিন ডায়ালিসিসে নিতে হতো। তো চাকরির পাশাপাশি আমার মাকে সময় দেয়া, তো তখন আমার কাছে মনে হয়েছে আমার মাকে সময় দেওয়া আমার জন্য বেশি জরুরি। আমি চেম্বার স্যাক্রিফাইস করে আমি চেম্বার সব অফ করে দিয়েছি। তো আর যেহেতু আমাকে চাকরি, মানে আমার অফিস হসপিটালের টাইমটা দিতে হতো, এর বাইরে আমার মাকে সময় দিতে হতো, তো পেজেও ভিডিও লাইভ এগুলো করার কোনো সময়ও ছিল না। তো আমার পেজটা আসলে মোটামুটি ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমার মা মারা যাওয়ার পর আমার বাবা অসুস্থ হয়। তো তখনও আমার পক্ষে আসলে পসিবল ছিল না আসলে চেম্বার বা হচ্ছে এই ধরনের পেজে আপনাদের সাথে কমিউনিকেট করা। ওয়ালাইকুম আসসালাম আনোয়ার। তো পেজটা মোটামুটি ইনঅ্যাক্টিভই ছিল। এরপর 2022 বা 23-এর শুরুর দিকে আমি যখন আবার ফেসবুকে ব্যাক করি, আমি দেখলাম আমার যে মোর দেন 10,000 ফলোয়ার, তারা কেউ আমাকে আনফলো করেনি। তারা সবাই আমার পেজে প্রেজেন্ট। তো তখন আমার আসলে একটা দায়িত্ব বা দায়বদ্ধতা থেকে আমার মনে হলো, না, আমি আসলে একসময় তো এদেরকে হেল্প করেছি, মানে আমার যে কোনো একটা পরামর্শ দিয়ে, তো এখন কেন না? তো আমি দেন আবার স্টার্ট করলাম, মানে হচ্ছে আমার পেজটা অ্যাক্টিভ করার, যে আমি পোস্ট করা বা আমার যে কোনো সকাল থেকে মানে হচ্ছে কি সারাদিনের যে কোনো কাজ, আমার কোনো মানে আপনাদের হেলথ রিলেটেড ভিডিও বা আমার পার্সোনাল কোনো বিষয়, আনন্দের বিষয়, খারাপ কোনো কষ্ট, সবকিছু শেয়ার করা। তো এখন আসলে আমি চেম্বারে খুব একটা সময় দিতে পারি না। আমি আসলে খুব কম সিরিয়াল নেই, খুবই কম পেশেন্ট দেখি, যেহেতু আমার বাচ্চা ছোট। তো আমাকে হচ্ছে গিয়ে আমার হসপিটালের বাইরে আমার বাচ্চার কে সময় দেয়া, আমার সংসারকে সময় দেয়া, সবকিছুর পরে চেম্বারের এত বিজি প্র্যাকটিশনার হওয়ার আসলে আমার কাছে সময় নেই। সো সেই কারণে হচ্ছে আমি আপনাদেরকে আমার চেম্বারের অ্যাড্রেসও দেই না। কারণ হচ্ছে আমি তো এত সিরিয়াল নিতে পারবো না বা আমি এত সময় দিতে পারবো না। আমি ইনবক্সে আপনারা নানান মানুষ, মিডিয়া মানে এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, তো নানান মানুষ আপনারা সবসময় হাই হ্যালো, অনেকে সালাম দেন, অনেকে মানে কুশলাদি জিজ্ঞেস করেন। আমি আসলে এগুলোরও রিপ্লাই দিতে পারি না। আমি খুব সিলেক্টিভ ক্ষেত্রে হচ্ছে দেখা গেল যে
আপনারা হয়তো কোনো চিকিৎসা বিষয়ে আমাকে কমেন্ট করেছেন, আমি হয়তো স্ক্রল করতে করতে দুই একটার রিপ্লাই করলাম। এমন অনেকে আছেন যারা মানে রেগুলার আমার প্রতিটা পোস্টের তারা অ্যাক্টিভ, তাদেরকে আমি ট্রিটমেন্ট দিয়েছি। আমি কমেন্টও মানে হচ্ছে চেষ্টা করি, আমি যখন ফ্রি টাইম থাকে বা হচ্ছে আমি হচ্ছে আমার বেবি যখন ঘুমায় তখন আমি মানে হচ্ছে রিপ্লাইগুলো করার। তো 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 হচ্ছে আমি চেষ্টা করি আসলে। এখান থেকে আসলে গেইনের কিছু নাই। এটা আসলে একটা কমিউনিকেশন প্লাস হচ্ছে গিয়ে ভালো লাগে আমার করতে আপনাদের সাথে। মানে আপনারা এই যে বললাম একটা ফার্মেসির দোকানে গিয়ে একটা যেকোনো মেডিসিন খেলেন বা একটা লোকাল চিকিৎসক বা হচ্ছে যে কারো কাছ থেকে একটা ভুল ইনফরমেশন নিয়ে মিসগাইডেড হওয়ার থেকে আপনি আপনার শরীরের বা মনের যেকোনো রোগ নিয়ে আপনি যদি এখন ডক্টরের সাথে কথা বলতে পারেন বা তার কাছ থেকে আমি সব ক্ষেত্রে আপনাকে চিকিৎসাই দিব এমন না। আমাকে অনেকেই ইনবক্স করেন, আমি হয়তো দেখা গেল যে না এটা আমাকে রুগীটা ডিরেক্ট দেখতে হবে বা হচ্ছে এই রুগীটাকে ডিরেক্ট না দেখে চিকিৎসা দেওয়া ঠিক না, সেক্ষেত্রে আমি লিখে দেই যে আপনি এই বিশেষজ্ঞর কাছে যাবেন, তারপর আপনার চয়েস আপনি কোন ডাক্তারের কাছে যাবেন। এমন অনেক আছে যারা অনলাইন থেকে আমাকে ভিজিট মানে হচ্ছে গিয়ে আসেন চেম্বারে। তো এটা আসলে যার যার পছন্দের জায়গা। অনেকে বলেন যে হ্যাঁ ম্যাডাম আপনার সাথে মানে আমার সমস্যাটা বলতে আমার কাছে ইজি মনে হয়, শেয়ার করতে পারি, আপনি সময় দেন, সেজন্য আপনার কাছে আসি বা আপনার ট্রিটমেন্টের প্যাটার্ন ভালো লাগে। এটা যার যার চয়েস। কেউ মানে হচ্ছে আমি মনে করি আপনার দিনের সকাল থেকে রাত পর্যন্ত আপনার যে খাবারের প্রতিটা দানা বলেন বা প্রতিটা ইনকাম বলেন বা আপনার প্রতিটা জিনিস হচ্ছে সৃষ্টিকর্তার তরফ থেকে। এই যে আমি আপনার কাছ থেকে যে ভিজিটটা নিব, এটা হচ্ছে সৃষ্টিকর্তা আপনার পকেটের টাকাটা আমার নামে লিখে রেখেছিল যে আপনি আমার কাছ থেকে এই সেবাটা নেবেন, বিনিময়ে এই ভিজিটটা দেবেন। তো বা হচ্ছে এই যে আমি আপনাদেরকে ইনবক্সে নানান সময় অনেককে আমি ট্রিটমেন্ট লিখে দেই, আপনারা অনেকে ইমপ্রুভ করেন, অনেকে আমাকে ধন্যবাদ জানান, বা অনেকে আবার অন্য কোনো সমস্যা বলে পরবর্তী সময়ে নক দেন। এটা আসলে আমার রিজিক যে আপনি আমাকে পছন্দ করছেন বা আমার কারণে ইমপ্রুভ হচ্ছেন দেখে আপনি আমাকে নক দেন। আমি আসলে বিরক্ত হই ব্যাপারটা এরকম না। আজকের পোস্টটা আমি যে একটা পোস্ট লাইভে আসার আগে করেছি সেটা হচ্ছে আম এট এ টাইম ২ জনের সাথে মানে কমিউনিকেট করা আমাদের উচিত না। এটা অনেকটা এরকম হয়ে যায় মানে একটা ছেলে একই সাথে ২ টা মেয়ের সাথে প্রেম করছে। তো এটা তো সে লয়াল হলো না। ২ জনকে চিট করছে। আ তাহলে হচ্ছে সে সঠিক ভালোবাসাটা কারো কাছ থেকেই পাবে না। তো মানে আপনি যে আমার চিকিৎসায় ভালো হবেন বা অন্য কারো চিকিৎসায় ভালো হবে এটা কিন্তু আমি ভালো করছি না। এটা আসলে সৃষ্টিকর্তা আপনাকে ভালো করছে আমার হাতের কলমের ছোঁয়াতে। আমি জাস্ট আমার জ্ঞান দিয়ে আপনাকে ওষুধটা লিখে দিচ্ছি। কিন্তু ভালো কিন্তু করার মালিক শুধুমাত্র আল্লাহ তাআলা বা আমাদের যে ধর্ম মানি। হ্যাঁ? আপনাকে গড হচ্ছে ভালো করবে। আমরা হচ্ছি মিডিয়া। আ তো সে যে ক্ষেত্রেই হোক। ঠিক আছে? শিপন ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে যারা জয়েন করেছেন। আচ্ছা। ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে এই তো এই এইজন্য হচ্ছে পোস্টটা করা। আপনি হচ্ছে গিয়ে আমি চাইবো যে আপনার যদি যেকোনো সমস্যা আপনি আমাকে ইনবক্স করেন। সবাইকে যে আমি রিপ্লাই দিতে পারি এরকম না ব্যাপারটা। তবে আমি যাদেরকে রিপ্লাই দিই আপনি সমস্যায় পড়েছেন বিধায় আমাকে নক দেন বা আমাকে এই যে পোস্টগুলাতে কমেন্ট করেন, আমি রিপ্লাই দিব। আর হচ্ছে আপনি একজনকে দেখিয়েছেন সেটাকে যাচাই করার জন্য আবার অন্য একজন ডাক্তারকে মানে আমাকে সেটা নিয়ে করবেন। আপনি আসলে একটা ট্রিটমেন্টের মধ্যে আছেন, সেটা শেষ করেন। যদি আপনি মনে করেন যে না ভালো হচ্ছে না, তাহলে তার কাছে সেই ডক্টরের কাছে আবার যান। আ যদি মনে করেন যে না ডাক্তার চেঞ্জ করার রাইট আমাদের সবার আছে। যদি মনে করেন যে না আপনি সেই ডাক্তারের কাছ থেকে ইমপ্রুভ হচ্ছেন না, দেন আপনি আমাকে নক করেন। আমি অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট দিব। কিন্তু ভুল ইনফরমেশন দেয়া যাবে না। ঠিক আছে? ওকে। তো অনেক কথা বলে ফেললাম। আসলে কিছু কনফিউশন আপনাদের মধ্যে থাকে। আ সেজন্যই আসলে করা। এটা আসলে আমি শখ থেকে আমি লাইভ করা বা হচ্ছে গিয়ে যে হেলথ রিলেটেড অ্যাডভাইস গুলা করি বা আপনাদের ইনবক্সে অনেক সময় অ্যাডভাইস দেই। সেগুলো আসলে সব মানে হচ্ছে গিয়ে আ ইচ্ছা করে তাই দেই। আম এখানে আদার্স কোনো নাই। যদি আদার্স কোনো থাকতো
হয়তো কোনো এক সময় আমার বেবি যখন আরেকটু বড় হয়ে যাবে, যখন আমি চেম্বারে আরও বেশি সময় দিতে পারবো, তখন হয়তোবা আমি আমার চেম্বারের ভিজিটিং কার্ডটা বড় বড় করে আপনাদের কাছে পোস্ট করে দিব, যাতে আপনারা যেই জায়গায় আমার সাথে ডিরেক্ট কমিউনিকেট করতে পারবেন না, সেখানে আমার চেম্বারে এসে সরাসরি আমার সামনে বসে আপনার মনের কথা খুলে বলতে পারবেন, যাতে আমি আপনাকে আপনার হিস্ট্রিটা নিয়ে আপনাকে কমপ্লিট ফিজিক্যাল এক্সামিনেশন করে তারপরে একটা চিকিৎসা দিতে পারি। কারণ অনেক ক্ষেত্রে আমি কিন্তু সবার সমস্যার ক্ষেত্রে চিকিৎসা দেই না ইনবক্সে। আমি মনে করি যে না, এক্ষেত্রে আপনার ফিজিক্যাল এক্সামিনেশন করার দরকার আছে। শুধুমাত্র আপনার মুখের কথা শুনে একটা ওষুধ লিখে দেওয়াটা যুক্তিসঙ্গত না। সেক্ষেত্রে আমি কিন্তু চিকিৎসা লিখি না। কারণ আপনার যদি আমাকে পেটে হাত দিয়েই দেখতে হবে একজন ডক্টরকে, বা আপনার হাতের পরীক্ষা করতে হবে, পায়ের পরীক্ষা করতে হবে, চোখের পরীক্ষা করতে হবে, সেক্ষেত্রে আমি যদি একটা ওষুধ লিখে দেই, সেটা তো আসলে যুক্তিসঙ্গত হলো না। আমি সেক্ষেত্রেই ওষুধ লিখে দিই যেখানে আমার ফিজিক্যাল এক্সামিনেশনের না করেও আপনাকে শুধুমাত্র আপনার এই সাময়িক কষ্টটা দূর করা যেতে পারে। ঠিক আছে? যাই হোক, যতটুকু পারি আসলে চেষ্টা করি আপনাদের হেল্প করার। আপনারা কতটুকু হেল্প পাচ্ছেন সেটা আসলে আপনারাই বলতে পারবেন। অনেকে ধন্যবাদ দেন, ভালো লাগে, আসলে অ্যাপ্রিসিয়েশনটাই, আর কিছু তো গেইন করার নাই। তো যাই হোক, অনেকটা সময় লাইভে আজকে দিলাম, অনেকেই জয়েন করেছেন, খুবই ভালো লাগছে। ধন্যবাদ। লাইভটা শেয়ার করে দিবেন, পেজটা ফলো করে রাখবেন, আর যারা যেই অ্যাডভাইসগুলো দিলাম সেগুলো ফলো করার চেষ্টা করবেন, আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।